বৃষ্টিটা আজ আর থামবে বলে মনে হচ্ছে না রহিমা। সকাল থেকে যেভাবে মেঘ ডাকছে তাতে মনটা বড় আনচান করছে। এই আষাঢ় মাসটা এলেই আমাদের মতো দিনমজুরের কপালে যে কি দুর্ভাগ্য নামে তা শুধু ওপরালাই জানে গো, ওপরালাই জানে। চালের ফুটো দিয়ে পানি পড়া তো বেড়েই চলেছে। বিছানাপত্র সব ভিজে গেল দেখছি। তা রাতে আমরা শোবো কোথায়? এই ভাঙা ঘরে ছাতা মাথায় দিয়ে বসে থাকার দশা হয়েছে আমাদের। আমি কি করব বলো, আমার হাত তো এক্কেবারে খালি। ঘরের চালের টিন কেনার মতো কোনো টাকাই নেই আমার কাছে। আজকাল চাল কেনার পয়সাটুকু পকেটে নেই, আবার ঘরের চাল। এই দুর্যোগে আজ কাজে না গেলে রাতে উনুন জ্বলবে না গো, রাতে উনুন জ্বলবে না। আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি সত্যিই কাজে যাবে? বাইরে যে বাতাস, ছাতাটা তো এমনিতেই ভাঙা, ভিজো না যেন আবার। তোমরা কাজের জন্য এত অস্থির হইও না তো বাবা। ও পোড়াটা যেমন বান্দাকে কষ্ট দেন, তেমনি ধৈর্যেরও বল দেন। করিম, তুই বেশি চিন্তা করিস না। খোদা তালা কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। অমন কথা মুখে এনো না। তুমি সৎভাবে পরিশ্রম করো, এটাই আমাদের ভাগ্য। আজ যদি কোনো কাজ না পাও, তবে মা আর ছেলেকে কি খেতে দেবো? আমি আর ঘরে বসে থাকতে পারছি না রহিমা। পেটের ক্ষুধা তো আর বৃষ্টি বোঝে না। প্লাস্টিকের বস্তাটা মাথায় দিয়ে যাই, ওপরালা ভরসা একটা কাজ ঠিকই জুটে যাবে। মা, খুব খিদে পেয়েছে। সকাল থেকে তো শুধু জল খেয়ে আছি। পেটের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠছে গো মা। আর একটু ধৈর্য ধরো বাবা। তোমার বাবা তো সেই সকাল সকাল কাজের খোঁজে গেছে। কিছু নিয়ে ফিরলেই আমি রান্নাটা বসাবো। দাদিরও খুব কাশি হচ্ছে মা। সকাল থেকে বুড়ো মানুষটা না খেয়ে আছে। আমাদের ঘরে কি একটুখানি মুড়িও নেই যে দাদির মুখে দেব? জানি না রে বাবা, ঘরে তো একদানা চাল বা খুদ কিছুই অবশিষ্ট নেই। আমি তোমাকে কি খাওয়াবো বলো? নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুই তোর দাদির পাশে গিয়ে বস বাবা, আমি আসছি। দেখি পাশের বাড়ি থেকে অন্তত একবেলার চাল ধার পাই কিনা। খালা, খালা কি ঘরে আসো? একটু বাইরে এসো না খালা। বড় বিপদে পড়েই তোমার দুয়ারে এসেছি খালা। আহারে রহিমা, তোমার কথা শুনে আমার বুকটা পেটে যাচ্ছে। কিন্তু কি করব বলো? আমাদের নিজেদের ঘরেই আজ চাল বাড়ন্ত। মাত্র এক পোয়াই চাল রয়েছে। এক পট চালও কি হবে না খালা? ছেলেটার খিদের কষ্ট সে আর চোখে দেখা যাচ্ছে না। এই আষাঢ়ে আমাদেরই টানাটানি রহিমা। দিতে পারছি না বলে নিজেরই খারাপ লাগছে। তোমরা একটু ধৈর্য ধরো, উপরওয়ালা একটা ব্যবস্থা ঠিক করবেন। করিম ভাই, সকাল থেকে কেউ তো কাজে ডাকলো না। এই আষাঢ়ের বৃষ্টি আমাদের মতো গরিবের পিঠের চামড়া তুলে দিল গো। হ্যাঁ ভাই, আজ কপালে চরম দুর্ভোগ আছে। ঘরে ছেলে আর বুড়ো মা চালের আশায় পথ চেয়ে বসে আছে। আমারও একই দশা। ঘরের হাড়ি শূন্য। চলো চলো বাড়ি ফিরি। দাঁড়িয়ে থেকে শরীরটা জমে পাথর হয়ে যাচ্ছে। কপালটাই খারাপ ভাই, কিন্তু খালি হাতে ঘরে ফিরতে পা দুটো কেমন যেন চলতে চাইছে না। বাবা, তুমি এমন করে কাঁদো কাঁদো হচ্ছ কেন? কাজ পাওনি তো কি হয়েছে? আমাদের আজ ভাত না হলেও চলবে। তোকে আজ সারাদিন কিছুই খাওয়াতে পারলাম না রে সোনা। আমি কেমন বাবা যে তোদের মুখে এক মুঠো অন্নও দিতে পারলাম না।
তুমি অনেক ভালো বাবা। আজ রাতে না হয় আমরা শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ব। তুমি চোখ মোছো বাবা। করিম, ঘরে আছিস ভাই? জলদি বাইরে আয়। এই বৃষ্টির দিনে ঘরে মন খারাপ করে বসে থাকলে তো পেট চলবে না। তোর জন্য একটা জরুরি কাজের খবর নিয়ে এসেছি রে। রফিক, তুই এই ঘোর দুর্যোগের মধ্যেও আমার কথা মনে করে এত দূর চলে এসেছিস ভাই। কি কাজের কথা বলছিস? চরের এক বড় গৃহস্থের গুদামে ধানের বস্তা লোড করার কাজ আছে। অনেক মজুর আজ বৃষ্টির কারণে কাজে আসেনি, তাই মালিক লোক খুঁজছে। আমি ওনাকে তোকে নিয়ে আসার কথা বলতেই উনি রাজি হয়ে গেলেন। তুই আমার জন্য আজ খোদার পাঠানো ফেরেস্তা হয়ে আসলি রে রফিক। ঘরের ভেতরের অবস্থা তোকে বলে বোঝাতে পারবো না। সবাই সকাল থেকে না খেয়ে আছে। ধুর পাগল, বন্ধুকে আবার কেউ ধন্যবাদ দেয় নাকি? জলদি আয়, কাজটা শেষ করতে পারলে রাতে তোদের ঘরে উনুন জ্বলবে রে। আয় আয় আয়, জলদি আয়, জলদি আয়। দোকানদার ভাই, চাল আর ডালের দাম এত বেশি কেন গো? এই সামান্য টাকা দিয়ে তো পরিবারের দুদিনের চালও কেনা যাচ্ছে না ভাই। বানের পানি বাড়ছে করিম ভাই। পাইকারি বাজারের সব কিছুর চড়া দাম গো। আমাদের কিচ্ছু করার নাই। তোমার পকেটে যতটুকু আছে ততটুকু সদাই নিয়ে যাও, কেমন? করিম, করিম জলদি এসো, রুবেলের গা পুড়ে যাচ্ছে। বিকেলের পর থেকে ওই জ্বরটা হু হু করে বাড়ছে। শরীরটা কেমন নীল হয়ে যাচ্ছে ওর। তুমি একটু হাত দিয়ে দেখো না। আমার বুকটা ভয়ে কাঁপছে। কি বলছো রহিমা? জ্বর এত বাড়লো কখন? সকালে কাজ থেকে ফিরেও তো দেখলাম ছেলেটা একটু ভালো আছে। এই দুর্যোগের রাতে আবার কি হলো? আবার কি মুসিবতে পড়লাম? পকেটের সব টাকা তো চাল ডালে শেষ হয়ে গেল করিম। এখন ওষুধের টাকা পাবে কোথায় তুমি? ছেলেটা যে আমার যন্ত্রণায় ছটফট করছে। তুমি একটু ব্যবস্থা করো না। কার কাছে যাই এই মাঝরাতে? চারদিকের রাস্তাঘাট তো এমনিতেই ডুবে আছে। এই ঝুম বৃষ্টির মধ্যে কেউ কি আমাদের টাকা ধার দিতে ঘরের বাইরে আসবে? এই উপরটা, তুমি আমার নিষ্পাপ নাতিটার ওপর একটু রহম করো। ওকে ভালো করে দাও। আমাদের যত কষ্ট আছে তুমি আমার এই বুড়ো শরীরে সব দিয়ে দাও। ওই কচি ছেলেটাকে তুমি সুস্থ করে দাও খোদা। তুমি কেঁদো না রহিমা, জলপট্টি দিতে থাকো। ওপরালা আমাদের ডাক নিশ্চয়ই শুনবেন। সকাল হওয়ার সাথে সাথেই আমি রফিকের কাছে দৌড় দেব। ওর কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে রুবেলকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, করিম মিয়া, ঘরে আছো? রফিকের কাছে শুনলাম তোমার ছেলেটা নাকি প্রচন্ড জ্বরে ভুগছে, তাই কিছু ওষুধ আর খাবার নিয়ে চলে এলাম। হ্যাঁ ভাই, আসুন আসুন। ছেলেটা কাল রাত থেকে জ্বরে কাঁপছে। এই দুর্যোগের মধ্যে আপনি যে আমাদের খোঁজে এসেছেন, এই দয়া আমি ভুলবো না। বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। এই নাও ওষুধ, পুষ্টিকর খাবার আর অন্য কিছু। ছেলেটাকে জলদি খাইয়ে দাও, কেমন? জলদি খাইয়ে দাও। রহিমা, রুবেলের জন্য একটু গরম সাগু রেঁধে এনেছি, একটু খাইয়ে দে মা। মাতাব্বর সাহেবও ওষুধ দিয়ে গেছেন। উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। খালা, নিজের ঘরে চাল কম থাকার পরেও তুমি আমার ছেলের জন্য খাবার আনলে। তোমার এই ঋণ আমি কি করে শোধ করব?
করিম ভাই সর্বনাশ হইয়া গেছে। নদীর বাঁধ ভাঙ্গা পানি গায়ের দিকে হু হু কই যাইতাছে। তোমরা জলদি ঘর ছাড়ো। কি বলছো জহির ভাই, পানি এত দ্রুত এদিকে আসছে? সবাই উড়ান ডুইবা গেছে। আর এক মুহূর্ত দেরি না কইরা সবাই রে নিয়ে জলদি বাইরে আসো, নাইলে সবাই আটকা পইরা যাইবো। ও মাগো, ঘরের ভেতর তো পানি ঢুকে গেল। আমাদের বিছানাপত্র সব ভেসে যাবে গো। আমার এই অসুস্থ ছেলে আর এই বুড়ো মাকে নিয়ে আমি যাবো কোথায়? আমাদের মাথা গোজার ঠাইটুকু শেষ হয়ে গেল দেখছি। রহিমা, কান্নাকাটি করার সময় নেই, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। জলদি করো, ঘরের দরকারি জিনিসপত্র আর জরুরি কাগজপত্র যা পারো একটা পুটলিতে বেঁধে নাও। যান বাঁচাতে হবে আগে। বাবা, আমার বই খাতাগুলো কোথায়? ওগুলো তো পানির মধ্যে ভিজে একদম নষ্ট হয়ে যাবে। ওগুলো না থাকলে আমি পড়াশোনা করব কিভাবে? বই খাতা পরে হবে বাবা, পরে হবে। আগে তোকে আর তোর দাদিকে বাঁচাই। তুই শক্ত করে দাদির হাত ধরিস। আমরা এখনই ঘর ছেড়ে বের হচ্ছি। তুই একদমই ভয় পাবি না, একদমই না। কাপড়গুলো এই পুটুলিতে বেঁধে নিলাম গো। ঘরের খুঁটিগুলো তো স্রোতের টানে কাঁপছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবার জলদি চলো, বাইরে কোমর সমান পানি হয়ে গেছে। করিম ভাই জলদি বাইর হও, স্রোত বাড়তাছে। আমি মায়ের একটা হাত ধরছি। রফিক ভাই অন্য হাত ধরো, তোমরা সাবধানে নামো। চারিদিকে পানির তীব্র টান। করিম, আমি এসে গেছি ভাই, কোনো ভয় নেই। জলদি বের হ। আমরা সবাই মিলে আশ্রয় কেন্দ্রের দিকে যাব। বড় নৌকা ওদিকের রাস্তায় দাঁড়িয়ে আছে। জলদি পা চালাও সবাই, জলদি পা চালাও, জলদি। রহিমা, তোমরাও শেষমেশ এখানে জায়গা পেলে। বিপদের দিনে চেনা মানুষ একসাথে থাকলে ভয় কম লাগে। হ খালা, জানটা বাঁচলো এইটাই শুক্রিয়া। কিন্তু এখানে বসার তো একটু জায়গাও নেই। খাবো কি আর থাকবোই বা কোথায়? মাথায় যে কিচ্ছু ঢুকছে না। মা, এই চারদিকে কেমন দুর্গন্ধ, আমার ভালো লাগছে না মা। আমাদের ঘরটা কি পুরো ডুবে গেছে? কবে বাড়ি ফিরবো? ঘর আবার ঠিক হবে বাবা, তুই চিন্তা করিস না। এখন শরীরটা দুর্বল, ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নে বাবা। রফিক, এখন আমাদের দিন কাটবে কিভাবে রে ভাই? কাজ নেই, ঘর বাড়ি পানির নিচে, হাত পুরো খালি। চিন্তা করিস না করিম, মন শক্ত রাখ। তোর জন্য একটা দারুণ সুখবর আছে রে। এই আশ্রয় কেন্দ্রের মালিক চরের এক বড় চাতালওয়ালা। উনি খুব দয়ালু মানুষ। উনি তোকে আর জহির ভাইকে উনার চাতাল আর গুদামে কাজে নেবেন বলেছেন। বন্যা কমলেই কাজ শুরু। সত্যি বলছিস রফিক? ওপরওয়ালা তবে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। এই দুঃসময়ে কাজের খবরটাই আমার জন্য বড় আশার আলো, বড় আশার আলো। রফিক ভাই, চাতাল মালিক কত বড় মনের মানুষ। ওনার চাতালে কাজ পেয়ে আমার যে কত বড় উপকার হলো গো ভাই। কেন করিম, মালিক তোকে নতুন কিছু বলেছেন নাকি? উনি আমার ঘরের কষ্টের কথা আর রুবেলের অসুস্থতার কথা শুনে আজ কিছু অগ্রিম টাকা হাতে তুলে দিয়েছেন। বললেন আগে পরিবারের ভালো খাবারের ব্যবস্থা করো। আমারও দিছেন করিম ভাই। মালিক লোকটা খাট্টি সোনা। আজ অনেকদিন পর আমাদের ঘরেও ভালো রান্না হইব। আজ আশ্রয় কেন্দ্রে ফেরার পথে রুবেলের জন্য একটা বড় রুই মাছ আর মিষ্টি কিনে নিয়ে যাব। বলেছিলাম না করিম, কষ্টের পর ওপরওয়ালা ঠিকই সুখের পথ দেখান। তোর সততাই তোকে এই সুযোগ এনে দিয়েছে। এত খাবার কেনার টাকা, এত টাকা তুমি কোথায় পেলে গো? রুই মাছ আর মিষ্টি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চাতালের মালিক অগ্রিম টাকা দিয়েছেন রহিমা। আজ আর কোনো কৃপণতা নয়। রুবেল আর তার মাকে জলদি খেতে দাও, সবাই মিলে পেট ভরে খাও।
করিম ভাই, খাওয়া তো শেষ হইলো, কিন্তু গ্রামে গিয়ে দেখলাম বন্যায় আমাগর ঘরগুলান সব ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। এখন কি করমু? চিন্তা করো না জহির ভাই, কাল সকালে আমরা গ্রামে ফিরব। সবাই মিলে একসাথে হাত লাগালে ঘর আবার খাড়া হতে সময় লাগবে না। করিম, তুই এই কোণের প্রধান খুঁটিটা 2 হাত দিয়ে শক্ত করে ধরতো ভাই। আমি ওপরের চালের বাতার সাথে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি, যেন আগামীতে কোনো তুফানেও এই ঘর আর এক চুলো না নড়ে, বুঝলি? হ্যাঁ ধরলাম রফিক, তুই ওপর থেকে ভালো করে বাঁধ, আমি শক্ত করে ধরে আছি। এই ঘরটা এবার আমাদের আরো মজবুত করে বানাতে হবে, যাতে আষাঢ়ের বৃষ্টি আর আমাদের ভাসাতে না পারে। এই নাও করিম ভাই, আমার বাড়ির ভিটার পাশ থেকে 2টা শক্ত বাড়তি বাঁশ নিয়ে আইছি। এইগুলান তোমার ঘরের চালের মাঝখানে লাগাও, তয় চালটা অনেক মজবুত হইব। কিন্তু জহির ভাই, নিজের ঘরের কাজ ফেলে তুমি আমার ঘরের কাজে হাত লাগাতে এলে। তোমার নিজের ঘরের চালও তো বন্যায় ভেঙে পড়েছে, আগে তোমারটা তো ঠিক করা দরকার ভাই। দূর ভাই, অমন কথা মুখে আইনো না। আমরা একে অপরের পাশে না দাঁড়াইলে কেডাই দাঁড়াবো কও? আজ তোমার ঘর তুলি, কাল সবাই মিলা আমার ঘর খাড়া করমু, তাই না? তুই একা এত বড় ঘর কতক্ষণে পরিষ্কার করবি রহিমা? চল দুজনে মিলে কাদা লেপে দি, ঘরটা জলদি পরিষ্কার হলে আজ রাতে তোরা এখানেই শুতে পারবি। বাবা, আমি এই দড়ি আর পেরেকগুলো কাদা থেকে ধুয়ে এনেছি। এগুলো এখন কোথায় রাখবো? তোমার চালের টিন বাঁধার কাজে লাগবে কি এগুলো বাবা? আমাদের ঘরটা আবার আগের মতো সুন্দর আর নতুন হয়ে গেল রহিমা। রফিক আর জহির ভাইয়ের মতো প্রতিবেশী আর বন্ধু থাকলে দুনিয়ায় কোনো অভাব আমাদের দমাতে পারবে না গো, কোনো অভাব আমাদের দমাতে পারবে না। বাবা, মা, তোমরা এদিকে শোনো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি এবার স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে দেখাবো। মাতব্বর সাহেবের দেওয়া নতুন বইগুলো পড়তে আমার খুব আনন্দ হচ্ছে। তোকে অনেক বড় মানুষ হতে হবে বাবা, মন দিয়ে পড়াশোনা কর, তবেই আমাদের এই কষ্টের জীবন সার্থক হবে। তুই বড় হয়ে সৎ মানুষ হবি, এটাই আমাদের একমাত্র চাওয়া। আমি অনেক বড় চাকরি করব বাবা, তারপর বড় হয়ে তোমাদের সব কষ্ট আমি চিরকালের জন্য দূর করে দেব। তোমাদের আর কোনোদিন এই আষাঢ় মাসে না খেয়ে থাকতে হবে না। তোর মুখের এই মিষ্টি কথাই আমাদের সব দুঃখ আর অনাহারের কষ্ট এক পলকেই ভুলিয়ে দেয় বাবা। তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হ, তোকে হাসতে দেখাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। আর আমার নাতির এই সুন্দর স্বপ্ন উপরওয়ালা কবুল করুন। এই বংশের মুখ উজ্জ্বল করিস তুই বাবা। তোর জন্যে আমি দিন রাত উপরওয়ালার দরবারে মোনাজাত করি। হ্যাঁ রহিমা, আষাঢ়ের এই অন্ধকার আর কষ্টের দিনগুলো অবশেষে কেটে গেল। কত বড় মুসিবত আর বন্যার পর আমাদের সংসারে আবার সুখের আলো ফিরে এলো, ভাবলেই চোখ জুড়িয়ে যায়। মানুষের জীবনে যত বড়ই অভাব আসুক না কেন, যদি নিজের উপর বিশ্বাস, সততা আর ধৈর্য থাকে, তবে উপরওয়ালা ঠিকই একদিন কষ্টের পর সুখের আলো দেখান। আর আজ তা সত্যি বুঝলাম। দারিদ্র মানুষকে কষ্ট দেয়, কিন্তু পরিশ্রম, ধৈর্য আর মানুষের ভালোবাসা নতুন আশার পথ দেখায়।